প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা একটা চ্যাপ্টারের মধ্যে বেশ কিছুদিন আছি। আমরা তৃতীয় অধ্যায় দেখছিলাম। আমাদের অধ্যায়ের টপিক ছিল, আমরা জানি যে উৎপাদন ব্যয় ও আয়। আমরা আগের ক্লাসেই বলেছিলাম যে উৎপাদন অংশটা আমরা দেখে এসেছি। কি কি দেখেছিলাম সেটার একটা সামারি আমরা দিয়েছিলাম। তো এরপরে আমরা শুরু করেছিলাম উৎপাদন ব্যয়, এবং সেটা আমরা ইনিশিয়াল স্টেজেই আছি বলা যায়। তো শেষ টার্গেটটা হলো আমাদের আয় দেখা। তো উৎপাদন ব্যয়ের আমরা শুধু একটা ব্যয়ই দেখেছিলাম, যেটাকে আমরা বলেছিলাম, এগুলো আমরা কাকে বলে বলেছিলাম, স্থির ব্যয় বা পরিবর্তনশীল ব্যয়। এবং আমরা বলেছিলাম যে স্থির ব্যয় বা পরিবর্তনশীল ব্যয়, এটার পুরো কনসেপ্টটা আমরা যখন দেখতে চাই উদাহরণের সাহায্যে, তখন সেটা যদি আমরা দেখতে পারি তাহলে আমাদের কনসেপ্টগুলো স্পষ্ট হয়ে যাবে। তো আমরা বলেছিলাম যে স্থির উপকরণ বিবেচনা করলে দেখা যায় যে স্থির ব্যয় আসে, আর পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করলে আমাদের পরিবর্তনশীল উপকরণ আসে। তো একটাকে আমরা বলেছিলাম যে স্থির ব্যয়টা মোটামুটি একটা স্বল্পকালীন ধারণা, আর পরিবর্তনশীল ব্যয়টাকে আমরা বলেছিলাম এটা মূলত দীর্ঘকালের ধারণা। তো এখন আমরা আসি আমাদের, তবে স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয় এটা স্বল্পকালেও হতে পারে। স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয় স্বল্পকালে কিভাবে হতে পারে সেটাও আমরা দেখাতে চাই। তো দেখাতে চাই আমরা উদাহরণ নিয়েছিলাম। তো সেই উদাহরণে আসার আগে আমরা বলেছিলাম যে আমরা এরকম 8টা ব্যয় দেখতে চাই একটা ছকের সাহায্যে। তো সেই ছকটাতে আমরা শুধুমাত্র মোট স্থির ব্যয়টা দেখেছিলাম। এরপরে আমরা বলেছিলাম যে আমাদের নেক্সট টার্গেট হলো আমাদের পরিবর্তনীয় ব্যয় দেখা। এরপরে আমরা মোট পরিবর্তনীয় ব্যয় বের করব। তো এখান থেকে আমাদের মেইন যে টপিকটা সেটা হলো যে আমরা যদি আমরা এই দুটো বের করে ফেলতে পারি, মোট স্থির ব্যয় আর পরিবর্তনীয় ব্যয়, তাহলে বাদ বাকি যত কনসেপ্টই আছে সবই আমরা বের করে ফেলতে পারবো। সো বি কেয়ারফুল, আমি যে শব্দটা বলেছি এখানে, বাক্যটা, যে মোট স্থির ব্যয় আর যদি আমরা পরিবর্তনীয় ব্যয় বের করে ফেলতে পারি, আমাদের যদি সেই কনসেপ্টটা থাকে, তো মোট স্থির ব্যয় বের করা আমাদের জন্য কোনো অসুবিধার ব্যাপার না, কারণ আমরা জানি যে উৎপাদন যতই বাড়ুক আর কমুক আমাদের মোট স্থির ব্যয়টা কি থাকে, স্থির থাকে। তো সেক্ষেত্রে আমাদের মোট স্থির ব্যয় নিয়ে অতটা চিন্তা না করলেও চলছে। আমরা যে কোনো একটা মান নিতে পারি, যেমন ধরলাম 1 2 3 4 করে যখন উৎপাদন বাড়ে আমরা ধরলাম আমাদের মোট স্থির ব্যয় 5 বা স্থির ব্যয় 5। স্থির ব্যয়ও যা, মোট স্থির ব্যয়ও তাই, কারণ আমরা জানি স্থির ব্যয়ের কোনো পরিবর্তন হয় না, তাহলে সেটা মোটও যা, স্থিরও তাই। অর্থাৎ আমরা মোটের দিক থেকে চিন্তা করলেও যা আসে, স্থির ব্যয়ের দিক থেকে চিন্তা করলেও সেম আসে। তো এরপরে আমাদের যে টপিকটা মাথায় রাখতে হবে সেটা হলো আমাদের পরিবর্তনীয় ব্যয়। তো পরিবর্তনীয় ব্যয় যখন আমরা দেখতে চাই, এখানে আমরা একটা প্যাটার্ন ফলো করতে চাই। তো সেই প্যাটার্নটা আসলে কি সেটা আমরা এখন একটু আলোচনা করব। তো প্যাটার্নটা দেখার আগে আসলে আমি যে সংখ্যাগুলো আমি এখানে নিব, সেই সংখ্যার একটা প্রপার এক্সপ্লানেশন আমি জানতে চাই। অর্থাৎ আমি বলিনি যে এটা ইকোনমিক কনসেপ্টকে ব্যাখ্যা করতে হবে, আমি শুধু সংখ্যার ধরনটা কেমন, অর্থাৎ সেই সংখ্যাগুলোর পরিবর্তন কেমন হচ্ছে, বাড়ছে কমছে, কিভাবে বাড়ছে কিভাবে কমছে, সেই ব্যাপারটা আমি শুরুতে ব্যাখ্যা চাই, তারপরে আমরা সেটার স্পষ্ট ব্যাখ্যা দিব যে কেন আমরা এভাবে নিলাম আর কি। তো এখন আমরা আসি আমাদের শেয়ারিং এ। তো শেয়ারিং এ আসার পরে আমি আমাদের যারা আছে এখানে তাদের মুখ আমি ওপেন করে দিচ্ছি। তো যাদের পাশে নয়েজ আছে তোমরা তোমাদের স্পিকার অফ রাখবা, আর যাদের পাশে মোটামুটি নয়েজ নেই তারা তোমাদের স্পিকার খুলে রাখবা। তো সবারই যে স্পিকার ওপেন রাখতে হবে তা না, কিন্তু তোমরা বোঝার চেষ্টা করবা যে জিনিসগুলো তোমরা বুঝতে পারছো কিনা। তো বুঝতে না পারলে আমাকে কোশ্চেন করার সুযোগ আছে, অবশ্যই তোমরা কোশ্চেন করবে। যদি না বুঝো আমাকে থামিয়েও কোশ্চেন করা যাবে। তো আমি বলে দিব যে যদি তোমাদের ইয়ে হয় তখন আমি বলে দিব যে এখন কোশ্চেন করতে হবে না, কিন্তু তোমরা বেশিরভাগ সময় তোমাদের কোশ্চেন করার রাইট আছে। তো আমরা আমাদের এখন বক্সটাতে আসি। আমরা এখান থেকে বলেছিলাম যে আমরা আজকের একটু সবটা মুছতে চাচ্ছি না, এজন্য আমরা এভাবে নিচ্ছি এই পাশটাতে। আমরা ছোট করে লিখতে চাই। তো এখন আমরা আসি, আমরা এখানে বলেছিলাম যে আমাদের শুরুতে ছিল এখানে আমাদের কিউ। সেই কিউ এর ধরনটা আমরা জানি, যে এখানে যে কিউ গুলো আমরা নিয়েছিলাম সেই এটাকে আমরা বলেছিলাম, এখানে হলো আমাদের একটু টেক্সট নিয়ে নিচ্ছি আমি। তো এখানে আমরা বলেছিলাম, আচ্ছা দেখি আমার টেক্সটটা ঠিক আছে কিনা একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এটাকে আমরা বলেছিলাম কিউ, যেটাকে আমরা বলেছিলাম কোয়ান্টিটি। আর এখানে আমরা যা নিয়েছিলাম সেগুলো আমাদের ছিল 1, এভাবে ছিল আমাদের 2, এভাবে আমরা নিয়েছিলাম আর কি 3, 4, আমরা বেশ কিছু সংখ্যা নিয়েছিলাম 5, 9 পর্যন্ত নিয়েছিলাম, মেবি 6, 7, 8, এভাবে আমরা সংখ্যাগুলো নিয়েছিলাম, সেটা আমরা গত ক্লাসেই দেখেছি। তো এভাবে আমরা আরো সংখ্যা নিতে পারতাম, কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য আর নেইনি। তো এরপরে আমরা যে টপিকটাতে এসেছিলাম সেটাকে আমরা বলেছিলাম যে এটা হলো আমাদের টোটাল ফিক্সড কস্ট, যেটাকে আমরা ফিক্সড কস্ট বলেছিলাম। তো এখানে আমরা বলেছিলাম কি যে এটা হলো আমাদের ফিক্সড কস্ট, এফসি, অথবা টোটাল ফিক্সড কস্ট, যাই বলি না কেন। তো টোটাল ফিক্সড কস্ট আমরা কত নিয়েছিলাম, এখানে আমরা আমাদের ভ্যালুটা নিয়েছিলাম 100, সব জায়গাটাই আমরা 100 নিয়েছিলাম। তো আমরা বলছি যে আমাদের এই ভ্যালুটাকে আমরা মোটামুটি একটা সংখ্যা 100 দিয়ে প্রকাশ করেছিলাম।
এখানে 1000 হতে পারে, 5000 হতে পারে, 10,000 হতে পারে, বাট দ্য নাম্বার উইল মাস্ট বি ফিক্সড। অর্থাৎ এই নাম্বারটা আমাদের ফিক্স থাকবে, এটা কখনোই চেঞ্জ হবে না। এটাকে আমরা বলেছিলাম এটা হলো আমাদের ফিক্সড কস্ট ছিল। তো এরপরে আমরা এখানেও বলেছিলাম এটা হলো আমাদের ফিক্সড কস্ট, এরপরে যতই আসুক না কেন এটা আমাদের 100ই হবে। ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছি যে এখানে আমাদের এটাতে আর প্রবলেম নেই। এখন যে টপিকটা আমরা এখান থেকে এসেছি কিউ আর ফিক্সড কস্ট, তো সেই ফিক্সড কস্ট দেখতে যে আমরা বলেছিলাম যদি আমরা একটা গ্রাফে আসি তাহলে গ্রাফের নিচে কি থাকে আমরা জানি। গ্রাফের নিচে এখান থেকে আমাদের স্বাধীন চলক যেটা ছিল অর্থাৎ কিউ, সেটা হলো আমাদের নিচে থাকে, আর এখানে আমাদের ফিক্সড কস্টটা থাকে উপরে। তো এখান থেকে যদি আমরা গ্রাফ দেখি তাহলে আমাদের গ্রাফের শেপটা ছিল কেমন, নিচে হলো কিউ, উপরে হলো ফিক্সড কস্ট, এটা হলো আমাদের টোটাল ফিক্সড কস্টের লাইন। এই টোটাল ফিক্সড কস্টের লাইনটা আমি কখনো এ পর্যন্ত টানতে পারবো না, কারণ আমাদের নিচের লাইনটা দেওয়া আছে ছোট কিন্তু উপরের লাইনটা বড়, আমি টানতে পারবো না, একটু এভাবে রাখলাম। এটাকে আমরা বলছি ফিক্সড কস্ট। অথবা আমি সমানও করতে পারি কিন্তু এটা বেশি টানা যাবে না, কারণ আমাদের নিচে অ্যাক্সেস নেই, আমি এটাকে টেনে বেশি দূর নিয়ে আসবো না, সেটা দেখতেও খারাপ দেখা যাবে। তো এখানে আমরা বলেছিলাম কি যে এখানে আমাদের থাকবে হলো কিউ, যেটাকে আমরা কোয়ান্টিটি বলি আর বা পরিমাণ বলি এখানে, বা উৎপাদন বলি, যাই বলি না কেন, আর এখানে হলো আমাদের ফিক্সড কস্ট বা টোটাল ফিক্সড কস্ট, যেটাই বলি না কেন। তাহলে এখানে যেহেতু আমাদের টোটাল ফিক্সড কস্ট আছে তাহলে এই রেখাটাকে আমরা বলছি টোটাল ফিক্সড কস্ট। গত ক্লাস আমরা ব্যাখ্যা দিয়েছিলাম, সেহেতু আমার মনে হয় না যে এখানে আরো পর্যাপ্ত ব্যাখ্যার প্রয়োজন আছে। তো সে কারণ আমাদের ক্লাসের সময়ও কম, তো আমরা বলছিলাম যে এটা হলো আমাদের জিরো ভ্যালু। আর তাহলে এই ভ্যালুটার মান কত আসে, এবার আমি তোমাদের স্পিকার ওপেন করে দিচ্ছি। তো এখান থেকে তোমাদেরকে জানাতে হবে যে এই ভ্যালুটা এখন কত আসবে। তো এখানে বলো তো যে কেউ এটা কত আসবে, হ্যাঁ কথা বলো, স্পিকার খুলে কথা বলো। সাফিন বলো। হ্যাঁ, এটা কত, এই কথা বলো না কেন, এ কি আছে আদৌ? আনামুল হাসান সাফিন, তুমি কি আছো? আমরা আনামুল হাসান সাফিনকে আজকের আহ, আহ, ইয়ে করে দিব, অ্যাবসেন্ট করে দিব। আচ্ছা শুভ বলো এটা কত? স্যার 100। 100। তাহলে এটা যদি আমরা বলি 100, এটা কি সবসময় 100? জি স্যার, টোটাল টোটাল ফিক্সড কস্ট। ফিক্স, তাহলে এটা জি 100। স্যার। এখানে 1 2 3 4 যতই কোয়ান্টিটি বাড়ুক না কেন এটা কিন্তু কোয়ান্টিটির 100। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে সাফিন? স্যার আমি একটু একটু টয়লেটে গেছিলাম, হঠাৎ টয়লেটে করে গেছো কেন শুনলাম তুমি? যে আপনার নাম নিতেছে। জি স্যার। টয়লেটে গেছো সেটা বলার দরকার নেই। আচ্ছা এখন আমরা আসি, এখানে আমরা বলছি কি এটা হলো কোয়ান্টিটি 1 2 3 4 এভাবে বাড়ছে কিন্তু আমাদের ফিক্সড কস্ট হলো 100তে ফিক্স। এই যে এটা হলো আমাদের 100তে ফিক্স থাকলো, অর্থাৎ আমি যাই বাড়াই না কেন এটা বাড়ছেও না আবার কমছেও না, বাড়লে এটা ঊর্ধ্বমুখী হতো আর কমলে এটা নিম্নমুখী হতো, অর্থাৎ টোটাল ফিক্সড কস্ট বাড়ছেও না কমছেও না। তাহলে নিঃসন্দেহে যেটা যদি আমরা জানি যে কোনো একটা যদি কস্ট বা কোনো একটা ভেরিয়েবল যদি ফিক্স থাকে তাহলে নিঃসন্দেহে সেটা হয় ভূমি অক্ষ না হয় লম্ব অক্ষ বরাবর স্থির হয়। তাহলে আমরা বলছি কি এটা এটা হলো আমাদের, যেহেতু ভূমিটা বাড়ছে তাহলে ভূমিটা তো চেঞ্জ হচ্ছে, তাহলে ভূমি বরাবর এটা কি হয়ে যাবে, ফিক্স হয়ে যাবে। মনে রাখতে হবে যেটা বরাবর চেঞ্জ হবে সেই বরাবর ফিক্স হয়ে যাবে। যদি এখানে আমাদের টোটাল ফিক্সড কস্ট চেঞ্জ হতো সেটা সম্ভব না, যদি আমরা বলছি আর কি টোটাল ফিক্সড কস্ট চেঞ্জ হতো আর কিউটা ফিক্স থাকতো তাহলে কিন্তু এটা লম্ব অক্ষ বরাবর এরকম হতো, কিন্তু সেটা কখনোই পসিবল না। আমরা জাস্ট গ্রাফের এক্সপ্লেনেশনটা কেমন হয় সেটা বললাম আর কি। তো আমি ধরে নিচ্ছি এখানে কারো অসুবিধা নেই, অসুবিধা থাকলে এখান থেকে কোশ্চেন করো। আমি ধরে নিচ্ছি এখানে কারো অসুবিধা নেই, আমরা এখন নেক্সট গ্রাফে নেক্সট আমাদের ভ্যালুতে যাচ্ছি। এরপরে আমরা কোনটা দেখবো বলেছিলাম, যে কেউ একজন বলো। স্যার ভূমিটা কি স্যার হবে না, কি? ফিক্সড হয় না কখন ভূমি? বুঝি নাই, ভূমিতে কখনো ভূমিতে কি কখনো ফিক্স হবে? হবে না কেন স্যার? 1 বিঘা জমিতে তো আমার যেই পরিমাণ সব সময় থাকবে ওই পরিমাণে থাকবে। এই যে কেউ একজন বলো যে ভূমি এটা কি ফিক্সড কস্ট কি ভূমিতে হবে? ভূমি আবার কি, এখানে ভূমি মানে কি তোমার জমি নাকি? এটা ভূমি অক্ষ। জি শিয়াব স্যার। বলো, শিয়াব আছো? শুভ বলো, এখানে কি ফিক্সড কস্ট হবে? রায়হান বলো। স্যার ভূমিতে ফিক্সড কস্ট হবে না স্যার। কেন হবে না? সেটাই তো স্যার আমার প্রশ্ন, হবে না কেন? রায়হান আহমেদ বলো, এখানে ফিক্সড, এখানে আমি ফিক্সড কস্ট লিখে নাই কেন, কিউ বরাবর ফিক্সড কস্ট এখানে আমি উপরে লিখলাম কেন? স্যার সেটাই তো প্রশ্ন করলাম, হবে না কেন? গাধা নাকি এগুলো, আগের দিন ক্লাসে বলেছি। এই মিল্লাত, মিল্লাত হোসেন বলো।
কথা মাথায় থাকে না কেন তোমাদের? মেহেদী হোসেন 335 বলো। আমি কিউটাকে উপরে লিখি নাই কেন, এখানে লিখলাম কেন? স্বাধীন চলক কারণে মনে হয়। স্বাধীন চলক বলে লিখেছি, ঠিক আছে। কে ইয়াসিন আরাফাত? তাহলে আমরা স্বাধীন চলকটাকে লিখি ভূমি অক্ষে আর অধীন চলকটাকে লিখি লম্ব অক্ষে, ঠিক আছে। তো আর যেটা অধীন চলক থাকে আমাদের মূলত গ্রাফটা সেই নামেই হয়। অধীন চলকটা এখানে কোনটা, আমরা কিউ বাড়াচ্ছি বা কমাচ্ছি সেটার সঙ্গে তো আমাদের টোটাল ফিক্সড কস্ট আমরা বলেছিলাম যে এখানে যতগুলো থাকবে তার একটা সম্পর্ক আছে। যদি এখানে সম্পর্ক নেই বলে এটা উপরের দিকেও যাচ্ছে না নিচের দিকেও যাচ্ছে না। সম্পর্ক নেই কেন, কারণ কিউ যতই বাড়ুক আর কমুক ফিক্সড কস্ট ফিক্সড। যদি বলো ফিক্সড কস্ট ফিক্সড, তাহলে এখানে আমরা বলছি কি যে এখানে আমাদের ফিক্সড কস্ট যেহেতু ফিক্সড সেহেতু কিউ এর সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। কিউ বাড়ুক আর কমুক ফিক্সড কস্ট স্থির। তাহলে কিউটা শুধু চেঞ্জ হচ্ছে কিন্তু ফিক্সড কস্ট কোনো বাড়ছেও না কমছেও না। তা আমরা বলেছিলাম যে এগুলো হলো আমাদের সব অধীন, কিন্তু যদিও এটা অধীনের মতো কাজ করছে না, কিন্তু তারপরে এখানে কিউটা স্বাধীন কক্ষে বসবে আর টিএফসিটা আমাদের অধীনে বসবে। যেহেতু কাজ করছে না সেহেতু আমাদের গ্রাফটা এরকম বাড়েও নাই কমেও নাই, বাড়লে ঊর্ধ্বমুখী হতো কমলে নিম্নমুখী হতো, এটা এরকম ভূমি অক্ষের সমান্তরাল হয়ে গেছে। তো এরপরে আমরা আসি পরের টপিক। আমরা বলেছিলাম এরপরে কোন কজ দেখতে চাই, কথা বলো কুইক। আমরা বলেছিলাম দুটো কস্ট দেখলেই আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, পরের কনসেপ্টে আমরা যেতে পারবো। এরপরে কোন কস্ট, দ্রুত বলো। যেটাকে আমরা বলেছি ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টের আর একটা নাম হলো পরিবর্তনীয় ব্যয়। তো এখন আমরা আমাদের পরিবর্তনীয় ব্যয় দেখতে চাই। এবার বলো শূন্য সময় পরিবর্তনীয় ব্যয় কত হবে? শূন্য। সব সময় মনে রাখতে হবে যে এখানে আমরা একটা শূন্য বাদ দিয়ে গেছি, আমাদের একটু ভুল হয়ে গেছে। আচ্ছা আমরা শূন্যটা একটু লিখে নিই। এখানে হলো আমাদের একটা জিরো থাকবে, ঠিক আছে। জিরোর সময় আমাদের ফিক্সড কস্ট কত? 100। ওকে, এটা মাথায় রাখবা। জিরোর সময় ফিক্সড কস্ট 100, কারণ আমাদের ফিক্সড কস্ট উৎপাদন না হলেও ফিক্সড কস্ট বিদ্যমান থাকে। এবার বলো ভেরিয়েবল কস্ট কত হবে? সবসময় মনে রাখতে হবে শূন্যতে আমাদের ফিক্সড কস্ট থাকবে কিন্তু কোনো ভেরিয়েবল কস্ট থাকবে না। না থাকলে এখানে শূন্য দেওয়া যাবে না, কারণ গ্রাফ আঁকতে অসুবিধা আছে, আমরা একটা ড্যাশ দিয়ে দিলাম। সবসময় মনে রাখবো যে ভেরিয়েবল কস্টে আমাদের যখন আমরা বলবো তখন আমাদের এখানে একটা ড্যাশ দিয়ে দিলাম, অর্থাৎ এখানে কোনো ভেরিয়েবল কস্ট নেই, অর্থাৎ 0 ইউনিটে আমাদের ভেরিয়েবল কস্ট নেই। তাহলে ভেরিয়েবল কস্ট কখন শুরু হবে? যখনই কি শুরু হবে? যখন কি শুরু হবে? উৎপাদন যখন শুরু হবে তখনই আমাদের ভেরিয়েবল কস্ট শুরু হবে। তো শুরুতে আমরা 150 নিয়েছি, আমরা এই 150 নিলাম। ওকে, একের সময় 150 নিয়েছি। এর পরেরটা আমরা নিলাম, বি ভেরি কেয়ারফুল, এর পরেরটা আমরা নিলাম 100, তারপরে আমরা নিলাম এখান থেকে আমাদের 70, তারপরে আমরা নিলাম এখানে একটা, আমরা সংখ্যার ভেতরে আমরা আমাদের একটা এখানে আমরা একটা প্যাটার্ন ফলো করছি, কোন প্যাটার্ন ফলো করছি সেটা আমরা বলছি। এরপরে আমরা নিয়েছি 190, তারপরে আমরা নিলাম 200, এরপরে আমরা বলছি যে এখানে আমাদের এর পরের ভ্যালুটা 250, এখানে আমরা বলছি এর পরের ভ্যালুটা আমাদের 300, এখন আমরা বলছি এর পরের ভ্যালুটা আমাদের 350। এবার যে কেউ একজন আমাকে বলো যে এই যে আমরা সংখ্যাগুলো নিয়েছি যখন আমাদের উৎপাদন শুরু হয়েছে তখন আমাদের ভেরিয়েবল কস্ট শুরু হয়েছে, এই যে সংখ্যাগুলো আমরা নিয়েছি, 1-এর সময় 150, 2-এর সময় 100, 3-এর সময় 70, 4-এর সময় 140, এই সংখ্যাগুলো কি বাড়ছে না কমছে? এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? এখানে স্বাধীন চলক কোনটা? কিউ ভূমি। কিউ ভূমি টুমি না, কিউ হলো স্বাধীন চলক। কিউ বসে হলো ভূমি অক্ষে গ্রাফ আঁকার সময়। গ্রাফের এইটা হলো ভূমি অক্ষ, এটা হলো লম্ব অক্ষ, ম্যাডাম পড়িয়েছেন, আমিও পড়িয়েছি শুরুতে। এবার বলো এই যে আমাদের ভেরিয়েবল কস্ট, এই ভেরিয়েবল কস্ট বাড়ছে না কমছে? কথা বলো। স্যার ভেরিয়েবল কস্ট বাড়ছে। ভেরিয়েবল কস্ট 150 থেকে 100 হলে বাড়ছে, 100 থেকে 70 হলে বাড়ছে, ভেরিয়েবল কস্ট বাড়ছে। 150 চাইতে 100 বড়, 100 চাইতে 70 বড়, 70 চাইতে 10 বড়, 10-এর চাইতে 5 বড়, 5-এর চাইতে 0 বড়, 0 চাইতে মাইনাস বড়, তাই তো? ফার্স্টে কমছে পরে বাড়ছে। তাহলে বললে কেন বাড়ছে? সংখ্যার সিস্টেমটা আমি কতবার বলেছি বাড়ছে। তাহলে আমরা দেখছি কি যখন আমরা বলছি কোয়ান্টিটি যখন বাড়ছে তখন আমাদের 3 একক পর্যন্ত, এই যে কোয়ান্টিটি 1 2 3, 3 একক পর্যন্ত আমাদের ভিসিটা কমেছে, 150 থেকে 100, 100 থেকে 70। এরপরে যখন আমরা দেখছি যে 3-এর পরে যখন আমরা দেখছি যে 4 5 6 7 8 9 এভাবে যখন আগাচ্ছে তখন আমরা দেখছি যে ভেরিয়েবল কস্ট শুরুতে ছিল 140,
তারপরে হচ্ছে 190, তারপরে 200, 250, 300, 350। তো এখান থেকে আমরা বলছি যে 250-র পরে 350 না নিয়ে এটা 360 নিলে বেটার হতো। তো আচ্ছা, এটা আমরা একটা কনস্ট্যান্ট ভাবে নেওয়া হয়ে গেছে। এখানে আমাদের মানগুলো আর একটু অন্যভাবে নিলেই বেটার হতো। স্যার এটা কি ইচ্ছা অনুযায়ী নিছেন? এটার একটা ইচ্ছা আমরা নিয়েছি, কিন্তু আমাদের স্যার, মানটা আনুমানিক একটু মান। আনুমানিক মান, কিন্তু সেই আনুমানিক মানটা আমি তোমাদের একটা এক্সারসাইজ দিব, তোমরা নিজেরাই একটা মান আমাকে দেখাবে যে কিভাবে এই মানগুলো আমরা নিলাম, সেটার ব্যাখ্যা আমরা দিচ্ছি, কিন্তু আমাদের হালকা একটু সমস্যা হয়ে গেছে। তা যাই হোক, আমরা নিয়েছি এখন, তো এখন আর চেঞ্জ করা যাচ্ছে না এটা। আচ্ছা, তো এক কাজ করি, এটা 50, এটা কতবার ইসি 140 থেকে 90, 50 বেড়েছে তাই না? তারপরে কত বেড়েছে? 10 বেড়েছে। তারপরে কত বেড়েছে? 50, তারপরে আচ্ছা আচ্ছা 50, আচ্ছা, তারপর ওয়েট, 50। এখানে আমরা নিয়েছি হলো তারপরে 50 বেড়েছে, তারপরে 50 বেড়েছে। এখানে আমাদের একটু ভুল হয়েছে। আহ, এখানে আমরা একটু মানটাকে একটু চেঞ্জ করে ফেলি। 70-এর পরে আমরা বাড়াই 90। আচ্ছা, আমি এই ভিসিটাকে আরেকটু এই পাশে লিখি, ঠিক আছে? কারণ এটা কাটতে গেলে আমার আবার ওই সমস্যা হয়ে যাবে। এটার আমরা একটু নেই, এখানে নেই, এই মানটা ঠিক আছে, আমরা আরেকটু চেঞ্জ করে নিচ্ছি এই ভেরিয়েবল কস্টটা। তাহলে শুরুতে আমরা মানটাকে বললাম এটা হলো আমাদের 150, 150ই থাক, 150। তারপরে এখানে আমরা বলছি এটা হলো আমাদের 100। এই একে ইয়াসিন আরাফাত, এটা হলো আমাদের 100। তুমি তো নাই দেখছি ক্লাসে। এটা হলো আমাদের 70। তারপরে আমরা বলছি যে এখানে আমরা বাড়িয়ে দিলাম, এখানে আমরা 90 নিলাম, তারপরে আমরা নিলাম 120, তারপরে আমরা নিলাম 170, তারপরে আমরা নিলাম 70-এর পরে আমরা নিলাম 250, তারপরে আমরা নিচ্ছি 350, 350, এরপরে আমরা নিলাম 470। ওকে, এবার বলো, এই মানটা আমাদের কাটা। ওকে, এই মানটা আমাদের কেটে দিলাম, এটা আমাদের ভুল মান হয়েছে আর কি। ভুল অর্থ যে প্যাটার্নে নেওয়ার কথা সেটা আমরা নেই নাই। আচ্ছা, এটা আমরা কেটে দিলাম, এটাকে আমরা বলছি কি এটা হলো আমাদের ভিসি। এখন একটা উত্তর দাও যে এই প্যাটার্নটা আমরা শুরুতে কি দেখলাম? শুরুতে হলো আমরা বলছি যে আমাদের 1 2 3 4 3 পর্যন্ত এটা কমেছে, তারপরে বাড়ছে। এবার দেখো তো এই কমার ধরনটা কেমন, এটা কি কমতে কমতে কমছে নাকি বাড়তে বাড়তে কমছে? দ্রুত বলো, সময় কম। বাড়তে বাড়তে কমছে স্যার। কমতে এই, কমতে 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 বাড়ছে, কমতে কমতে বাড়ছে। বাড়ছে, এটা বাড়ছে, এটা বাড়ছে, এটা বাড়ছে। স্যার কমতে কমতে। তাহলে এটা কমছে, আমরা না বলছি স্যার, যে এটা কমছে। 1 2 3 এটা জি কমেছে। স্যার। কমেছে কিভাবে কমেছে? প্রথমে কমতে কমতে প্রথমে 50 কমেছে, তারপরে 30 কমেছে, তার মানে এটা কমছে কিন্তু কমতে কমতে কমছে। ওকে, ফাইন। তাহলে এর সামনে কিন্তু একটা ড্যাশ আছে, শূন্য সময় কিন্তু এটা নেই, ঠিক আছে? ওটা আমরা এখানে ইগনোর করেছি। এবার দেখো 5-এর থেকে 6, সরি 4-এর থেকে 3-এর থেকে 4, 4-এর থেকে 5, 5-এর থেকে 6, এর পরে কি আর এই মানটা কখনো কমেছে? এগুলা বাড়তে বাড়তে বাড়ছে। বাড়ছে তাহলে স্যার। তারপরে এরপরে বাড়ছে। আমরা দেখছি কি 3-এর পরের থেকে মানগুলো বাড়ছে। এই ভেরিয়েবল কস্টটা কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি কোনো বইয়ে ভেরিয়েবল কস্ট লেখা দেখবে না, কিন্তু এই ভেরিয়েবল কস্ট জানা থাকলে পুরো কস্টের কনসেপ্ট আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে এরপরে দেখছি কি যে এই যে আমাদের ভেরিয়েবল, এই যে আমাদের মানগুলো, এই মানগুলো বাড়ছে। তাহলে প্রথম দিকে কমেছে, গ্রাফটা নিম্নমুখী আমরা দেখলাম, এবং নিম্নমুখী হলে এটা উত্তল না অবতল? অবতল। অবতল হয়। এটা কমতে কমতে কমলে কি হয়? উত্তল হয়। উত্তল হয় স্যার। উত্তল স্যার। তাহলে গ্রাফটা শুরুর দিকে দেখলাম আমরা এরকম, তাই তো? এরপর আমরা দেখছি কি বাড়তে বাড়তে বাড়ছে। তো বাড়তে বাড়তে বাড়লে এটা এটা বাড়লে ঊর্ধ্বমুখী হবে, এটাও বাড়ছে এটাও বাড়ছে, সমমুখী সম্পর্ক, তাহলে এটা ঊর্ধ্বমুখী হবে। তো ঊর্ধ্বমুখী হলে কেমন হয়? এটা কি উত্তল হবে না অবতল হবে? উত্তল। স্যার তাহলে এই গ্রাফটা এরকম হবে আর কি, ঠিক আছে? সেটাতে আমরা আসছি একটু পরে। এখন আমরা যেটা বলতে চাই সেটা হলো এই যে সংখ্যাগুলো আমরা নিয়েছি, এই সংখ্যাগুলোর বিহেভিয়ারটা আমাদের একটু জানা দরকার। এবার দেখো, আমরা বলছি ভেরিয়েবল কস্ট কখন শুরু হয়? যখনই আমাদের উৎপাদন শুরু হয়। তো এখন আমরা দেখি যে আসলে ধরো এই একটা, তুমি তাহলে উৎপাদন করতে চাও, ধরো তোমার এই একটা একক, এখান থেকে তুমি কি কি নিয়োগ দিয়েছো? এখানে ল্যান্ড আছে, লেবার আছে, ক্যাপিটাল আছে, আর কে আছে? এন্টারপ্রেনার আছে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এর মধ্যে এর জন্য তোমাদের খরচ আছে।
এখন তুমি এই এই একটা প্লান্ট, আর প্লান্ট আর ফার্ম কি আর ইন্ডাস্ট্রি কি জানো তো? প্লান্ট কাকে বলে, ফার্ম কাকে বলে, ইন্ডাস্ট্রি কাকে বলে? এই কেন আমি মাইক্রো ইকোনমিক্স এই যে ফার্স্ট চ্যাপ্টার পড়ানোর সময় যখন আমাদের ব্যষ্টিক আর সামষ্টিক অর্থনীতির পার্থক্য পড়িয়েছি তখন দেখিয়েছি না, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ফার্ম আর প্লান্ট। যেমন ধরো আমি যদি বলি গার্মেন্টস শিল্প, তার আন্ডারে ফার্ম থাকে, তার আন্ডারে প্লান্ট থাকে। যেমন আমরা বলেছিলাম যে রহিম ফার্ম, করিম ফার্ম, রফিক ফার্ম, সিদ্দিক ফার্ম, এই তিনটা ফার্ম আমরা বলেছিলাম। এবার দেখো তো, এই সরি আমরা বলছি কি যে ফার্ম আর ইন্ডাস্ট্রি। এবার দেখো এই যে রহিম, এ যদি উৎপাদন করতে চায়, কি উৎপাদন করতে চায়? গার্মেন্টস। তাহলে সে যে ডিসিশন নিচ্ছে সে আলাদাভাবে ডিসিশন নেয়, এককভাবে। সে কি করিমের উপরে ডিপেন্ড করে নাকি সিদ্দিকের উপরে ডিপেন্ড করে? সে কার উপর ডিপেন্ড করে না, নিজে। তাহলে সে কি কি পরিমাণ ল্যান্ড নিবে, কি পরিমাণ লেবার নিবে, কি পরিমাণ ক্যাপিটাল নিবে, সে সিদ্ধান্ত তার করে সে উৎপাদন করতে চায়। এখন উৎপাদন করতে যে তার এই একটা প্লান্ট আছে, তার অর্থ কি এই একটা তার ঘর, সেই ঘরে সে ল্যান্ড লেবার নিয়োগ দিয়েছে, আবার একটা ঘর, এই ঘরে সে ল্যান্ড লেবার নিয়োগ দিয়েছে, আবার একটা ঘর, এই ঘরে সে ল্যান্ড লেবার নিয়োগ দিয়েছে। এভাবে সে, কারণ তার সব তো আর এক জায়গায় হয় না, ডিফারেন্ট জায়গায় হয়। সে তো ধরলাম এই জায়গায় উৎপাদন করছে, এখানে ধরলাম সে দুইটা কাপড় পায়, এখান থেকে তিনটা পায়, এখান থেকে চারটা পায়, এভাবে সে কাপড় পায় আর কি। ঠিক আছে, তো এখানে সব মিলে তার উৎপাদন কত? 4 আর 3 7 আর 2 9। তাহলে রহিম ফার্ম সে কত একক উৎপাদন পেয়েছে? 9 একক। তাহলে ফার্মের আন্ডারে যে ক্ষুদ্র ক্ষুদ্র একক সেগুলোকে আমরা বলি প্লান্ট। তাহলে এটা একটা প্লান্ট, এটা একটা প্লান্ট, এটা একটা প্লান্ট। আর রহিম নিজে কি? একটা ফার্ম। ফার্ম কাকে বলছি আমরা? যে একই ধরনের উৎপাদন করছে শিল্পের আন্ডারে থেকে। তার শিল্পটা কাকে বলে সেটা পরে আসছে, এবং সে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয় উৎপাদনে, তাকে আমরা বলি ফার্ম। করিমেরও ধরলাম এরকম একটা দুটো তিনটে এরকম থাকতে পারে, সেখান থেকে সার উৎপাদন হচ্ছে ধরলাম এখান থেকে দুটো, এখান থেকে একটা, এখান থেকে একটা, তাহলে সব মিলে সে উৎপাদন করছে কয়টা? 4টা। আর সিদ্দিকেরও থাকতে পারে ধরলাম দুটো প্লান্ট, তার এই একটা প্লান্ট, সবার যে 3টা থাকবে নট নেসেসারি, এই একটা প্লান্ট, কিন্তু এখান থেকে তার উৎপাদন ধরলাম কত? ধরলাম এখান থেকে 2 আর এখান থেকে 3, তাহলে তার উৎপাদন কত? 5। এখন আমি যদি বলি বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির ভ্যালু কত, গার্মেন্টস শিল্পের ভ্যালু কত? 9। হয় কিসের 9? 9 আর 4 13 আর 5 কত? তিনটাই গার্মেন্টস শিল্প। তার অর্থ কি বাংলাদেশের গার্মেন্টস শিল্প কতগুলো কাপড় উৎপাদন করে? 18। তাহলে শিল্প কাকে বলে? ফার্ম গুলোকে যোগ করলে, ফার্মের ভ্যালু গুলোকে যোগ করলে 18 পাওয়া যায়। এখন আমি যদি বলি বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ভ্যালু কত, তা ভ্যালু তো আর কাপড় দিয়ে মেজার করা হয় না, ভ্যালু মেজার করা হয় দাম দিয়ে। যদি এই 18টা কাপড় 100 টাকায় বিক্রি করা হয়, তাহলে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ভ্যালু কত? 1800 টাকা। তাহলে আমি যদি বলি রহিম ফার্মের ভ্যালু কত? 9 × 100 900 টাকা। এর 400 এর 400 এর 300। তাহলে ফার্ম কাকে বলে? যারা ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নেয় একই ধরনের দ্রব্য শিল্পের আন্ডারে থেকে উৎপাদন করতে চায়। এরা কি একই দ্রব্য উৎপাদন করছে না গার্মেন্টস? হ্যাঁ। তাহলে এটাকে আমরা বলি কি? ফার্ম। আর প্লান্ট কাকে বলে? ফার্মের আন্ডারে যে ক্ষুদ্র ক্ষুদ্র উৎপাদনের একক থাকে তাকে আমরা বলি প্লান্ট। আর শিল্প কাকে বলে? ফার্মগুলো সমষ্টিকে বলা হয় ইন্ডাস্ট্রি, অথবা সমস্ত ফার্মের সমস্ত প্লান্টের সমষ্টিকে আমরা ইন্ডাস্ট্রি বলতে পারি। জি, বোঝা গেছে? এবার দেখো, তাহলে আমি ধরলাম আমি যে কোনো একটা ফার্মের কস্ট বের করতে চাই। কোন ফার্ম? ধরলাম রহিম ফার্ম। ওকে, ঠিক আছে। তাহলে রহিম ফার্মে যদি কস্ট বের করতে চাই, তাহলে এই একটা প্লান্ট রহিমের। ওকে, এরকম কয়টা প্লান্ট চিন্তা করি আমরা? 9টা প্লান্ট এখানে আছে, অসংখ্য প্লান্ট দেয়া আছে। আমরা ধরলাম এখানে 9টা প্লান্ট আছে, আমরা সবগুলো আঁকতে পারছি না, আমাদের সময় নষ্ট হচ্ছে। তো এরপরে এরকম আমরা ধরলাম 4-5টা প্লান্ট তার আছে। ওকে, এখানে আরেকটা নিলাম। এখন ধরলাম প্রত্যেকটা প্লান্ট থেকে এক একক করে কাপড় প্রডিউস হয়, ধরলাম আমরা। বুঝতে পেরেছো কি বলেছি? জি। তাহলে ধরলাম এখান থেকে তার কাপড়ের প্রোডাকশন কত? একটা। এখান থেকে কত? একটা। সবগুলো আমরা আমাদের একেবারে সিম্পলিফাইড একটা এক্সাম্পল নিচ্ছি যাতে আমাদের অসুবিধা না হয়। এখান থেকেও একটা, এখান থেকেও একটা। এই হলো আমাদের প্লান্ট থেকে তার প্রোডাকশন। ওকে, এবার তাহলে প্রত্যেকটা প্লান্টে সে কি কি নিয়োগ দিয়েছে? কি কি নিয়োগ দিয়েছে বলো? উৎপাদন করতে গেলে কি কি লাগে? ভূমি, শ্রম, মূলধন আর সংগঠন, যেটাকে আমরা শুধু শ্রমিক দিয়ে কি উৎপাদন হয় নাকি? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর কি এন্টারপ্রেনার, সে এখান থেকে নিয়োগ দিয়েছে। এখন আমি যদি বলি, যেমন ধরো সাপোজ এখানে আমরা প্রথম ইউনিট প্রোডাকশনের খরচ কত নিয়েছি? 150। দ্বিতীয় থেকে এই দুটো মিলে তাহলে 1 আর 1 2,
তাহলে দ্বিতীয় ইউনিট এটা কিন্তু 1 নাম্বার ইউনিট, এটা কিন্তু দ্বিতীয় ইউনিট, আমরা কিন্তু টোটাল বলি নাই, কিন্তু আমরা বলছি 2 নাম্বার একক, এটা কি 2 নাম্বার একক না? এই যে এটা জি জি স্যার কিন্তু একসঙ্গে না, তাহলে জি 2 স্যার নাম্বার এককের জন্য আলাদা ভাবে খরচ কত? এইটা 100 100। 3 নাম্বার এককের আলাদা খরচ কত? 70 4 নাম্বারে 90, 5 নাম্বারে আমরা দেখছি 120। এখন আমি যদি একটা কোশ্চেন করি, জি স্যার আচ্ছা বলো তো যে শুরুতে কেন এদের খরচটা এরকম বেশি দেখাচ্ছে? শুরুতে কেন এদের খরচটা বেশি দেখাচ্ছে? শুরুতে কেন 150 দেখাচ্ছে, তারপরে কেন আস্তে আস্তে কমে যাচ্ছে? এবার দেখো, তুমি একজন লেবার নিয়োগ দিয়েছো, তোমার এখন তুমি এখন প্লান্ট ছোট, কারণ তুমি এখন শুরুতে ইন্ডাস্ট্রি শুরু করেছো, ঠিক আছে? তুমি এখন ফার্মের কাজ শুরু করেছো, উৎপাদন শুরু করেছো। তো শুরু যখন করবা তখন কি তোমার একসঙ্গে 5টা প্লান্ট থাকবে নাকি কম থাকবে? কম থাকবে কম থাকবে। ধরলাম তোমার একটাই প্লান্ট আছে এখন। এবার তুমি যখন একজন লেবারকে নিয়োগ দিয়েছো তখন তো তার জন্য সব খরচ তোমাকে বিয়ার করতে হচ্ছে না? জি স্যার এই হলো তোমার সেই লেবার। ওকে, তাহলে লেবারকে তুমি বলছো যে ঠিক আছে, যখন আমি একজন ম্যানেজার বা লেবারকে নিয়োগ দিয়েছি এই সবগুলো প্ল্যান্ট তুমি অবজার্ভ করবা যে কে কেমন প্রডিউস করছে সেটা দেখার জন্য। তাহলে দেখো তো শুরুতে এই যে লেবারটা, তার সব চোখ কি তোমার কাজে লাগছে নাকি শুধু একটা হলেই হয়? কি বলেছি বুঝছো? ধরলাম এর 2 চোখের জন্য, ধরলাম তুমি একজন ম্যানেজার নিয়োগ দিয়েছো যেগুলোকে অবজার্ভ করছো যে কে কেমন উৎপাদন করছে। লেবারের ক্ষেত্রেও তাই। এখন তুমি যখন নিয়োগ দিয়েছো তখন বলছো যে ঠিক আছে তার জন্য তুমি 100 টাকা খরচ করেছো, কিন্তু তুমি বলছো যে তার 2 চোখে আমার দরকার নেই, 1 চোখ হলেই যথেষ্ট, কিন্তু তার 50 টাকা হলে যথেষ্ট ছিল। কিন্তু দেখো তো তার কি 1 চোখ তুমি বাদ দিয়ে নিতে পারবা? না স্যার কিন্তু তার জন্য তোমার খরচ কিন্তু কত হয়ে যাচ্ছে? 100 না 150 স্যার। আমরা ওভাবে চিন্তা করছি না, একটু দেখো। এবার দেখো যদি আমরা আসি এর পরেরটায়, এবার দেখো তো যখন তার 2 চোখ এখন চলে আসলো তখন দেখো তো খরচ আগের চাইতে কি হয়ে যাবে? কমে যাবে। কারণ আমরা বলছি যে সে 2টো প্লান্ট এখন ভালোভাবে দেখতে পাচ্ছেন, তার ওই যে 2 চোখ দিয়ে সে 2টো প্লান্ট দেখতে পারে। অথবা ধরলাম সে তার 2 চোখ দিয়ে 3টা প্লান্ট ভালোভাবে দেখতে পারে, তাহলে দেখো তো খরচ আস্তে আস্তে কি হয়ে যাবে? একজন লেবার দিয়ে তো তুমি 3টা প্লান্ট দেখতে পাচ্ছ, তাহলে প্রথমে যা খরচ তার চাইতে খরচ কমে গেছে, তার চাইতে পরে খরচ কি হয়েছে? আরো কমে গেছে। যদি তুমি এখন আরো একটা নাও তাহলে খরচ কি হয়ে যাবে? যদি বলছো যে এই লেবার দিয়ে 4টা প্লান্ট ঠিকভাবে অবজার্ভ করা যায়, তাহলে দেখো তো তোমার ম্যানেজারিয়াল কস্ট কি হয়ে গেছে আস্তে আস্তে? প্রতি এককের জন্য ম্যানেজারিয়াল কস্ট কি হয়েছে? ব্যবস্থাপনার খরচ কমে গেছে। এবার বলো 5 নম্বরে যে খরচ কেন 120 হয়ে গেল? এই যে 5th ইউনিটে যে পঞ্চম এককে যে খরচ কেন 120 হয়ে গেল? বলো, এক্সাম্পল দাও। স্যার একটা লেবার দিয়ে তো এতগুলা আর দেখা তার সম্ভব অর্থ না। আমরা বলছি যে এখন আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, আউট অফ কন্ট্রোল। জি যখন আউট অফ এই কন্ট্রোল জন্য হয়ে যায় তখন এখানে কেউ না কেউ ফাঁকিবাজি করবে। জি যদি তুমি এখন ফাঁকিবাজি চেক দিতে চাও তাহলে তোমার হয়তো আরেকজন ব্যবস্থাপককে নিয়োগ দিতে হবে, হ্যাঁ তখন আবার খরচ কি হয়ে যাবে? বেড়ে যাবে। বাড়বে। এবার দেখো তো এখন কি কোনোভাবেই তোমার আর খরচ কমানোর সুযোগ আছে নাকি? এখন যত তোমার প্ল্যান বাড়বে তখন আবার মনে হবে এই যে আগের ম্যানেজার ছিল সে তো ফাঁকিবাজি করছে, তাহলে সেই ম্যানেজারকে নিয়োগ দেওয়ার জন্য আরেকজন ম্যানেজার নিয়োগ দিতে হবে। তাহলে তোমার যত প্ল্যান্ট সাইজ বাড়ে, যত প্ল্যান্টের পরিমাণ বাড়ে তত তুমি আউট অফ কন্ট্রোলের দিকে যাও। যত ইন্ডাস্ট্রি সাইজ বড় হয় দেখা যায় তত কন্ট্রোলটা কি হয়ে যায়? আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তারপরে দেখো তো তাহলে খরচটা কিন্তু এরপরে কেমন ভাবে বাড়ছে? প্রথমে কিন্তু কমতে কমতে কমেছে। তার অর্থ কি যে তোমার এরপরে খরচ মানে আমি একটা চাইতে আরেকটা ভালো দেখতে পারি, কিন্তু তার অর্থ হয় না দুটোই আমি ঠিকভাবে ভালো দেখতে পারি। কারণ আমার তো তখন একটাতে আমি যত ভালো দেখতে পারি দুটো থেকে তত ভালো দেখা যাবে না স্যার। তখন আমার কিন্তু কাজ চলে যাচ্ছে। কিন্তু 3টা আমি দেখতে পারি কিন্তু তত ভালো দেখতে পারি না, কিন্তু খরচটা কমছে, কিন্তু সেটা কিন্তু বাড়তে বাড়তে কমছে না। বুঝতে পেরেছো কি বলেছি? কারণ এই খরচটা বাড়তে বাড়তে কমছে না কেন? অন্য একজন আমাকে উদাহরণ দিয়ে বুঝাই দাও। ফাহাদ বলো। ফাহাদ কথা বলো। ফাহাদ, ফাহাদ কি আছো তুমি? অ্যাবসেন্ট করে দিব। 42 আজকে নাই ক্লাসে। ফাহাদ কে আজকে? জি স্যার, আছি স্যার। আছো? এবার বলো যে তুমি কি আমাকে বোঝাতে পারো যে এই যে 150 থেকে আমরা 100 নিয়েছি, এটা কত কমেছে? 50, কিন্তু তারপরে 20 কমেছে, এটা কেন 60 কমেনি? 100 থেকে 60 কমে কেন 40 হয়নি? কেন এটা 30 কমেছে? 50-এর চাইতে পরেরটা তো কম কমেছে, 30 কমেছে, কেন 30 কমেছে বলতে পারো? যেটা 60 কেন কমেনি?
আরেকজন কেউ বলতে পারো যে এটা 60 কেন কমেনি? স্যার আমি বলি। বলো। স্যার প্রথম যখন একটা প্ল্যান্ট ছিল তখন সে ওইটার বেশি কেয়ার ছিল, যখন 2টা হয়ে যায় তখন আর 2 বাড়ে, যখন 3টা হয়ে যায় তখন তার। হ্যাঁ, আমরা বলছি তাকে দিয়ে চলছে, কিন্তু এমন না যে সে অনেক বেশি ভালোভাবে চালাতে পারছে, মানে যে খরচটা যে বাড়তে বাড়তে কমছে এরকম কিন্তু না, খরচটা কমছে কিন্তু সেটা মানে এটাকে আমরা বলতে পারি না যে এটা একেবারে বাড়তে বাড়তে কমে যাবে। তার কিন্তু একটা ইফোর্ট লেভেল কিন্তু সে ব্যয় করছে, সে তো একটা থেকে আরেকটা গেলে খরচ কমে, দুটোকে দেখতে পারি, কিন্তু সেটা যে একেবারে সবচাইতে ভালো, যে আগের চাইতে বেশি ভালোভাবে দেখতে পাচ্ছে সেটা কিন্তু না। ঠিক আছে, এজন্য আমরা বলছি যে এই লেবার দিয়ে আমাদের খরচ কমেছে, কিন্তু তার অর্থ এটা যে বাড়তে বাড়তে কমেছে। কিন্তু তারপরে খরচটা বাড়তে বাড়তে বাড়লো কেন? কারণ যত আমাদের প্ল্যান্ট সাইজ বাড়ে, কারণ আমরা জানি যে আমাদের ইকোনমিক্স এর কনসেপ্ট হলো মানুষ জন্মগতভাবে ফাঁকিবাজ এবং ধূর্ত, এবং আমরা বলছি যে সে সবসময় সুযোগ থাকলে ফাঁকিবাজি করবে। যেমন আমাকে যদি বলা হয় যে ঠিক আছে, যদি তুমি দুটো কাজের মধ্যে চয়েস করো, এক সিটি কলেজে তুমি ফ্রি ক্লাস নাও, আর দুই তুমি এখন শুয়ে শুয়ে টিভি দেখো, তো আমি অবশ্যই আমার জন্মগত বিহেভিয়ার থেকে বলবো আমি টিভি দেখতে পছন্দ করি। যদি আমার সেখানে কোনো কারণ কি, কারণ আমার ক্লাস নিলে খারাপ লাগে, আমার একটা শারীরিক আর মানসিক প্রেশার আছে। শারীরিক আর মানসিক প্রেশার মানুষ কোনো সময় পছন্দ করতে চায় না, তো শারীরিক আর মানসিক প্রেশারের চাইতে আমার বসে বসে টিভি দেখাটা আমি এনজয় করি। তো কথা হলো যে আমি কেন তাহলে ক্লাস নেই, কারণ সেখানে আমার একটা পেমেন্টের ব্যবস্থা আছে, সেজন্য আমি ক্লাস নেই। কিন্তু তাহলে আমরা বলছি কি যে এবার দেখো এখান থেকে যে যদি আমরা এখান থেকে আমাদের প্ল্যান সাইজটা বাড়িয়ে দেই, তাহলে অন্যরা ফাঁকিবাজি করার একটা টেন্ডেন্সি তৈরি হবে। কারণ এই ম্যানেজার দিয়ে তো এই ম্যানেজারের পর আরেকজন ম্যানেজার নিয়োগ দিলাম, সেই ম্যানেজার যদি ফাঁকিবাজি করবে তাহলে তাকে দেখবে কে? সে ম্যানেজার নিজেই ফাঁকিবাজ, সে প্ল্যান কিভাবে দেখবে? তাহলে আমরা দেখছি কি যে যত আমরা প্ল্যান্ট সাইজ বাড়াই তত আমাদের আউট অফ কন্ট্রোল হয়ে যায়। আউট অফ কন্ট্রোল হয়ে গেলে এরপরে আর কখনোই কস্ট কমার চান্স নেই, ফলে আমাদের কস্টটা সবসময় কি হতে থাকবে? বাড়তে থাকবে। তো এই আমরা ভেরিয়েবল কস্ট একে ফেলেছি অলরেডি, এটা কিন্তু একে টাচ করবে না, এখানে টাচ করবে না একে। তো এটা হলো আমাদের ভেরিয়েবল কস্ট হলে এখানে আমরা হলো এখানে লিখলাম ভিসি, আর নিচে কি? নিচে এখানে কি? আর এখানে কি? কথা বলো স্যার কিউ। এখানে কিউ। তাহলে আমরা দেখলাম কি এখানে আমাদের স্বাধীন চলকটা হলো কিউ আর অধীন চলকটা হলো ভিসি। তাহলে ভিসি নিয়ে আর কারো সমস্যা আছে? সমস্যা থাকলে কথা জি বলো। না স্যার। এবার না একটা স্যার, কোশ্চেন হলো যে তোমরা এই এখান থেকে নিজেরা একটা ভিসি আর এফসি আমাকে দেখাবা, এবং সেখান থেকে গ্রাফও দেখাবা আবার চিত্রটাও দেখাবা। এখন আমরা আসি নেক্সট, আমরা বের করতে চাই টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট আমরা এখন বের করতে চাই। এবার কেউ বলতে পারবা টোটাল ভেরিয়েবল কস্ট কিভাবে বের হবে? এই তুমি পরীক্ষার সময় টিভিসি দেখতে পাবা, কিন্তু ভিসি কখনো থাকবে না। ভিসি কনসেপ্ট আমরা নিয়ে এসেছি কেন? কারণ আমাদের পুরো কনসেপ্টটা যাতে আমরা টের পাই, সেজন্য আমাদের ভিসিটা নিয়ে এসেছি। কোথাও তোমার টিভিসি থাকবে না। এবার বলো টিভিসি কত থাকবে শুরুতে? 1-0 সময় কত হবে টোটাল ভেরিয়েবল কস্ট? 0 মাইনাস সময় না স্যার? 0 সময় 100 আমাদের কোনো ভেরিয়েবল কস্ট নেই, কারণ আমরা বলছি ভেরিয়েবল কস্ট শুরুই হয় কখন? ভেরিয়েবল কস্ট শুরু হবে কখন? একে থেকে স্যার। যখন আমাদের উৎপাদন স্যার, শুরু হবে একের তখন থেকে থেকে। আমাদের ভেরিয়েবল কস্ট শুরু হবে। এখন বলো টোটাল ভেরিয়েবল কস্ট শুরুতে কত হবে? স্যার 150। 150। পরেরটা কত হবে? স্যার 250। 250। তারপরটা 350। 320, 410। তারপরটা কত? 950। 950। তারপরটা কত? 1300। 1300, 1770। 1770। ক্যালকুলেটর বাদ দিয়ে মুখে মুখে সব প্র্যাকটিস করা শুরু করবে, নাহলে ভবিষ্যতে কিন্তু কিছু করতে পারবে না। এবার দেখো এখানে আমরা বলছি যে এখানে আমরা জাস্ট ভেরিয়েবল কস্ট গুলোকে যোগ করলে টোটালটা পেয়ে গেলাম। তাহলে একটার থেকে যদি আমাদের 150 হয়, দুটো উৎপাদন করতে খরচ কত? 150 যোগ 100, টোটাল কত হয়েছে? আমরা আগেরটা বলেছি শুধু একটার জন্য, এখন টোটালটা বলে দিলাম। তাহলে 2 এর সময় সিঙ্গেল আমাদের 100 ছিল, তাহলে 2 মিলে কত হলো? 1 এর সময় ছিল 150, 250। যদি আমরা তিনটা প্রডিউস করতে চাই তাহলে 150 যোগ 250 যোগ 70, 320। তারপরেরটা 410। তারপরেরটা এটা 410 এর সঙ্গে 120 যোগ করলে 530। যদি আমরা 5টা প্রডিউস করতে চাই, 6টা চাইলে 700 হয়। এখন এখান থেকে আমরা যেহেতু সময় কমে গেছে, আমি এই জায়গাটাকে নষ্ট করে ফেলছি, আমরা এরপরে আজকে আর যেতে পারছি না। এখন বলো যে এই গ্রাফটা কেমন হবে? আমরা এখন কোন গ্রাফটা আঁকতে চাই? কোনটা আঁকতে চাই আসলে? গ্রাফ কি আঁকতে চাই আমরা? কোনটা আঁকতে চাই? এখন কোন কস্ট এসছে আমাদের সামনে? স্যার ভিসি আর টিভিসি না? ভিসি তো এঁকে ফেলেছি, ভিসি আর ভিসি। ভিসি তো এঁকে ফেলেছি। এখন আমরা দেখতে চাই টিভিসি। টিভিসি নিচে কি? কিউ।
কিউ। কিউ স্যার কি এবার বলো যে টিভিসি কিউ আমাদের শুরু হবে কোত্থেকে তাহলে? এটা কিন্তু শূন্য লেখা যায়, কারণ ভেরিয়েবল কস্ট যেহেতু নাই, এখানে আমরা শূন্য দিতে পারি, কারণ গ্রাফ আঁকতে এটা অসুবিধা হয় না। তো এখানে আমরা একটা শূন্য দিয়েই আসি, সমস্যা নেই আমাদের। তাহলে আমরা বললাম কি ভিসি তে আমরা শূন্য দিব না, কারণ শূন্য দিলে আমাদের গ্রাফ আঁকার সমস্যা আছে, কিন্তু টিভিসি তে আমরা জিরো দিতে পারি। তাহলে শূন্য সময় কোনো ভেরিয়েবল কস্ট থাকে না। এবার বলো তো গ্রাফটা কেমন হবে? এই সংখ্যাগুলো কি কোথাও কমছে? দেখো তো টোটাল ভেরিয়েবল কস্ট, না স্যার না স্যার এটা বাড়ছে। বাড়ছে তাহলে এটা বৃদ্ধি সংখ্যা হলো পাইছে। পজিটিভ। তা তাহলে পজিটিভের তিন ঊর্ধ্বমুখী ধরনের হবে গ্রাফ, পজিটিভের তিন ধরনের গ্রাফ আমরা দেখেছিলাম। একটা হয় এরকম উত্তল, একটা হয় উত্তল অবতল, অবতল সরল রেখা। এখন বলো তো এখানে কোনটা হবে? উত্তল হবে, অবতল হবে, না সরল রেখা হবে? দ্রুত বলো, সময় কমে গেছে, 2 স্যার মিনিট। উত্তল উত্তল স্যার স্যার উত্তল হবে ভালো করে উত্তল চিন্তা হবে করো, ভালো করে চিন্তা করে বলো। প্রথমে আমরা দেখছি কত বেড়েছে? 100। হ্যাঁ স্যার তারপরে কত তারপর বেড়েছে? 70 70। তারপরে এইখানে যে 70 বাড়ছে, এটা কি বাড়তে বাড়তে বাড়ছে না কমতে কমতে বাড়ছে? বাড়তে বাড়তে বাড়ছে এই কোথায় বাড়তে বাড়তে বাড়ছে? 150 পরে 100 না বেড়েছে। স্যার বাড়তে বাড়তে কম কমতে পারছে। এটা এটা বাড়ছে কিভাবে বাড়ছে? কমতে কমতে বাড়ছে। 100 বেড়েছে, কমতে 70 কমতে বাড়ছে স্যার কমতে কমতে বাড়লে কোনটা হয়? কমতে কমতে বাড়লে হয় অবতল। অবতল তাহলে অবতল এটা শূন্য থেকে শুরু হলো, গ্রাফটাকে আমরা একটু কালার করে নেই। এটা শূন্য থেকে শুরু হলো, শূন্য থেকে শুরু হলো, এটা কমতে কমতে বাড়ছে। এই যে কমতে কমতে বাড়ছে, তো কমতে কমতে বাড়লে এরকম নিচে নেমে যাবে। জি স্যার এই কেন নিচে নামবে অবতল কেন? সংখ্যা কি কমছে না না? নিচে নামবে না স্যার কমতে কমতে উপরের বাড়ছে। দিকে এরপরে কি হবে? এরপরে কি হবে দেখো, 320 থেকে 90 বেড়েছে, 120 বেড়েছে, 170 বেড়েছে, বাড়ছে। কিভাবে বাড়ছে? বাড়তে 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 বাড়ছে। কমতে তাহলে কম বাড়তে বাড়তে বাড়ছে স্যার এটা তাহলে বাড়তে বাড়তে বাড়ছে, তাহলে বাড়তে বাড়তে বাড়লে কেমন হবে? স্যার উত্তল উত্তল উত্তল। তাহলে এই অংশ এরকম হয়েছে, পরের অংশ বুঝতে পেরেছো? জি Yes, স্যার স্যার তাহলে এই শেপটাকে আমরা বলছি টোটাল ভেরিয়েবল কস্ট। তাহলে টোটাল ভেরিয়েবল কস্টের আকৃতি কেমন? প্রথম দিকে উত্তল, এই প্রথম দিকে অবতল, তারপরে কি? অবতল পরে তারপর উত্তল তা অবতল কি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী হ্যাঁ, অবতল নিম্নমুখী। করে নিম্নমুখী বলে এর মুখ তো নিচের দিকে যাবে। নিচের দিকে গেছে নাকি কখন? জি স্যার মুখ নিচের জি দিকে স্যার গেছে? না স্যার ঊর্ধ্বমুখী অবতল অবতল স্যার ডান ঊর্ধ্বমুখী। দিকে উপর দিকে এই এই সংখ্যা কি কখনো কমেছে নাকি কোথাও? না না স্যার স্যার না কমলে না, স্যার। কমলে না, যদি না কমে তাহলে এটা নিম্নমুখী হয় কি করে? তাহলে এটা হ্যাঁ, অবতল, অবতল ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী, তারপরে কি একটা পর্যায়ের পরে কি? ঊর্ধ্বমুখী উত্তল ঊর্ধ্বমুখী, মনে থাকে জানি। ঊর্ধ্বমুখী আর এই দুটোকে যোগ করলে পাওয়া যাবে দুইটাই টোটাল কস্ট, দুইটাই টোটাল ফিক্সড ঊর্ধ্বমুখী কস্ট আর টোটাল ভেরিয়েবল কস্ট। এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। তার আগে তোমরা আমাকে এই গ্রাফগুলো এঁকে দেখাবা, নিজেরা মান নিয়ে। ভেরিয়েবল কস্ট দেখাবা, ফিক্সড কস্ট দেখাবা, টিভিসি দেখাবা। ওকে।